আজ আমি চলে এসেছি গোপীনাথের মেলা দেখতে। অগ্রদ্বীপে সেই বিখ্যাত গোপীনাথের মেলা। পাইলটের কাম। শ্রাদ্ধের জন্য এত বড় মেলা আয়োজিত হয় প্রতি বছর এখানে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ আমি চলে এসেছি আমাদের সেই অতি পরিচিত সেই নিমাই প্রভুর জন্মস্থান নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া স্টেশন। তো চলো, এখন আমি যাচ্ছি নবদ্বীপ থেকে অগ্রদ্বীপ, কাটুয়া লাইনে অগ্রদ্বীপ স্টেশনে। অগ্রদ্বীপ স্টেশনে আমাদের সেই নিমাই প্রভুর সুপরিচিত, খুব মানে নিমাই প্রভুর একজন ভক্ত ঘোষ ঠাকুর মহাশয়ের যে তৈরি করা যে মন্দির, সেই মন্দির উপলক্ষে প্রতি বছর চৈত্র মাসে তিথি অনুসারে প্রত্যেক বছর এই সময় একটা মেলা হয়। সেই মেলা দেখতে চলো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। বিষ্ণুপ্রিয়া হল্ট আর হচ্ছে টিকিট কাউন্টার। তো বন্ধুরা, ফাইনালি আমাদের ট্রেন চলে এসছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন ট্রেনে উঠে গেছি, আর ট্রেনে বিভিন্ন রকম খাওয়া দাওয়া না খেয়েই তার টেস্ট উপভোগ করতে করতে সবুজে ঘেরা বর্ধমানের এই চাষের জমির পাশ দিয়ে আমি চলে যাচ্ছি অগ্রদ্বীপ। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ট্রেন ছুটে চলেছে। ফাইনালি আমরা ট্রেন থেকে অগ্রদ্বীপ স্টেশনে নেমেও পড়লাম। অসংখ্য ভক্তের ভিড় এই মুহূর্তে স্টেশন চত্বর। কত দর্শনার্থী এই মুহূর্তে অগ্রদ্বীপ স্টেশনে, সবাই যাচ্ছে অগ্রদ্বীপের সেই ঐতিহাসিক মেলা প্রাঙ্গণে। দেখতে পাচ্ছি এখানে পুলিশ আছে, সিভিক ভলেন্টিয়ার আছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই মুহূর্তে অগ্রদ্বীপ স্টেশনে হাজার হাজার দর্শনার্থী, হাজার হাজার ভক্ত এই মুহূর্তে স্টেশনে চলে এসছে। আর এই যে ভক্তরা বসে আছে এখানে, সবাই ট্রেনের অপেক্ষায় আছে। ট্রেন আসবে, যে যার গন্তব্যস্থলে যে যার বাড়িতে চলে যাবে। আর আমরা এই মুহূর্তে যাচ্ছি মেলা প্রাঙ্গণের দিকে। তো চলো, দেখতে থাকো। এখান থেকে বেরিয়ে আমাদের যেতে হবে ঘাট। আর ঘাটে যাবো কিসে? অটোতে। তো চলো, খেয়াঘাটে দিয়ে যাবো অটোতে। ভাড়া কত কি নিচ্ছে সমস্ত তথ্য থাকছে। তো চলো, দেখতে থাকো, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। তো চলো, দেখতে থাকো। স্টেশন থেকে বেরিয়ে 1 মিনিটে আমরা চলে আসলাম রেল গেট। তো দেখতে পাচ্ছ, এই দেখো আমার পেছনে রেল গেট। রেলগেট স্টেশন থেকে বেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে ডান দিকে এসে 1 মিনিট রেলগেট। আর রেলগেট থেকে আমরা ধরবো টোটো বা অটো, দেখি কি পাওয়া যায়। তো চলো, এখান থেকে সোজা চলে যাবো খেয়াঘাট। তো চলো, দেখো সামনে কত দর্শনার্থী এই মুহূর্তে মেলার দিকে যাচ্ছে। তো চলো, দেখতে থাকো। আপনাদের উদ্দেশ্যে প্রতি বছরের ন্যায় এবছরই প্রসাদ দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ লম্বা লাইন এখানে। আমরা অটোতে উঠে পড়েছি অগ্রদ্বীপ ঘাট যাওয়ার জন্য। আর এক একজনের 10 টাকা করে অটো ভাড়া। প্রথমেই যে সকল বন্ধুরা জানো না এই মেলার ইতিহাসটা সংক্ষিপ্তে বলে রাখি। এই মেলাটি প্রতি বছর চৈত্র মাসের এই তিথি ধরে একাদশীতে আয়োজিত হয়। আর এই মেলাটি আয়োজিত হওয়ার কারণ হচ্ছে এটি একটা শ্রাদ্ধের মেলা। শ্রাদ্ধের জন্য এই মেলাটি প্রতি বছর আয়োজিত হয় এত বড় করে। দেখি অবাক করা মেলা যে শ্রাদ্ধর কারণে এই মেলাটি হয়। এই মেলাতে ব্যাটে যখন দুর্গন্ধ পাবে। লাগবে 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 লাগবে। হ্যাঁ, লাগাইছে পাইলটের কাম আছে। হ্যাঁ, পাইলটের কাম আছে। আবার এদিকে একটা গুঁতো হবে নাকি? ওইটা বলছে গুঁতো। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা সিন হয়ে গেল। আগে যে ওই নৌকাটা যেটা চলে যাচ্ছে ট্রলারটা, সেটা এটাকে ধাক্কা মেরে দিয়ে বেরিয়ে গেল। এদের মধ্যে কোনো অ্যাডজাস্টমেন্ট কিছু নেই। যে যার মতো গাড়ি যখন তখন কিছু ছেড়ে দিচ্ছে, কোনো সিস্টেম কিছু নেই। দেখতেই পাচ্ছ।
এরপরে যেরকম করবো এরপরেও করবো। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে এই মেলার এই চারিদিক দিয়ে গঙ্গা থেকে যখন উঠে মেলা দিয়ে যাবেন তখন এরকম অনেক সাধু সন্ন্যাসী যারা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে তারা তাঁবু টাঙিয়ে এখানে থাকে। এই ঘটনাটি আজ থেকে আনুমানিক 500 বছর পুরনো। মহাপ্রভু যখন নবদ্বীপ থেকে বৃন্দাবনের পথে রওনা হয়েছিল তখন এই অগ্রদ্বীপের ওপর দিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময়ে এই গোবিন্দ ঘোষ নামক এক ব্যক্তি বলে, হে মহাপ্রভু, আমি আপনার সঙ্গে সমস্ত ভারতবর্ষে এই নবদ্বীপের মায়াপুরের এই সনাতন ধর্ম প্রচার করব। তো তখন মহাপ্রভু যখন ভাবে যে না, গোবিন্দ ঘোষকে যদি আমি সঙ্গে করে নিয়ে যাই তাহলে গোবিন্দ ঘোষের যে সঙ্গে যে লীলা হওয়ার কথা সেটি হবে না। তাই মহাপ্রভু গোবিন্দ ঘোষকে আদেশ দেন যে হে গোবিন্দ ঘোষ, তুমি আমার সঙ্গে যাবে না, তুমি এখানে থেকেই তুমি তোমার কর্ম পালন করো, তোমার সংসার ধর্ম ত্যাগ করতে হবে না, তুমি তোমার সংসার ধর্মের মাঝখান দিয়েই তুমি ভগবানকে দর্শন করবে, ভগবানের ভোগ নিবেদন করবে। তোমরা দেখতে পাচ্ছ মেলাটা প্রচন্ড বড় মেলা, এখানে প্রচুর ভক্ত, আর এখানে চারিদিকে বিভিন্ন আখড়া আছে। দেখতে পাচ্ছ বিভিন্ন যে সমস্ত সাধু বিভিন্ন যে সমস্ত সাধু মহারাজরা আছে তাদের বিভিন্ন রকম আখড়া এখানে আছে চারিদিকে। আর এই আখড়ায় দেখতে পাচ্ছ যার যার যে সমস্ত মহারাজ আছে, যে সমস্ত বাবারা আছে তাদের আখড়ায় তাদের ভক্তরা এসে থাকে, দেখতেই পাচ্ছ। মহাপ্রভু তো আগে থেকেই জানতো যে এই অগ্রদ্বীপেই গোবিন্দ ঘোষের সঙ্গে লেখা আছে তার এক অপূর্ব লীলা। তাই মহাপ্রভু গোবিন্দ ঘোষকে আদেশ দেন, হে গোবিন্দ, তুমি এইখানেই বিবাহ সম্পূর্ণ করো এবং সংসার করো। কিন্তু গোবিন্দ ঘোষের তো সংসার ধর্ম কোনোরূপ পছন্দ নয়, তবুও মহাপ্রভুর আদেশে তাকে থাকতে হলো, সংসার ধর্ম করতেও হলো। তো বন্ধুরা, মেলা তো শেষ হচ্ছে না, অনেকটা হেঁটে ফেললাম, মেলা শেষের কোনো খবরই নেই। এত বড় মেলা, হাজার হাজার দোকান বসেছে এখানে, আর এই মেলায় ভ্যারাইটি ধরনের জিনিসের দোকান, সমস্ত কিছু এই মেলা থেকে কিনতে পারবে। আর এত দর্শনার্থী এই সন্ধ্যায়, দ্বিতীয় দিনের সন্ধ্যায়, আমার জীবনে প্রথম আসছি এই অগ্রদ্বীপের বাবা গোপীনাথের মেলায়। তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে, আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে এই মেলাটা কত বড় বা কি কেমন লাগলো, সমস্ত বিষয়ে কমেন্ট করে জানাবে। কারণ তোমাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ারিং আমাদের অনুপ্রাণিত করে আরো নতুন নতুন ভিডিও আনতে। গোবিন্দ ঘোষ চৈতন্য মহাপ্রভু যখন কথা শুনছিল না তখন চৈতন্য মহাপ্রভু মধ্যাহ্ন ভোজের জন্য রয়ে গেল। তো মধ্যাহ্ন ভোজের পরে গোবিন্দ ঘোষের কাছে মুখশুদ্ধি ছিল। মুখশুদ্ধি মানে যেটা এখন আমরা বর্তমানে হজমোলা বা আমলকি কিছু খেয়ে থাকি, সেই সময় ছিল মুখশুদ্ধি করার কিছু একটা জিনিস, যেমন হরিটকি বা কিছু ওই ধরনের। তো মহাপ্রভু মুখশুদ্ধি চাওয়ার ফলে গোবিন্দ ঘোষের কাছে সে সময় ছিল না, তাই গোবিন্দ ঘোষ পাড়ার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে মুখশুদ্ধি খুঁজতে থাকে, জিজ্ঞাসা করতে থাকে যে হরিটকি জাতীয় কিছু আছে কিনা। তো অনেক খোঁজাখুঁজির পর তো একজনের বাড়িতে কিছুটা পেল, গোবিন্দ ঘোষ সেটি নিয়ে চলে আসে তার বাড়িতে। আনুমানিক লক্ষাধিক দর্শনার্থী এই মেলায় এই মুহূর্তে, আজকে দ্বিতীয় দিনের এই মেলা, বাবা গোপীনাথের মেলা আজকে দ্বিতীয় দিন, গতকাল সুবোধভাবে হয়ে গেছে, আর এই মেলাটা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। তো চলো দেখতে পাচ্ছ, আশা করি, তো চলো দেখতে পাবো। গোবিন্দ ঘোষ দেখলো মুখশুদ্ধি তো পেয়েছে অল্প একটু, কিন্তু মহাপ্রভুকে কালকেও তো দিতে হবে, সেই কারণে গোবিন্দ ঘোষ কিছুটা মুখশুদ্ধি মহাপ্রভুকে দিল আর কিছুটা তার কাছে রেখে দিল। আর এটিই ছিল তার মহাভুল। আর হয়তো মহাপ্রভু জানতো যে এই ভুলটাই করবে গোবিন্দ ঘোষ, আর তাছাড়া যদি ভুল নাই করে তাহলে আমরা আজ হয়তো পেতাম না আমাদের এই গোপীনাথকে। পরের দিন দুপুরবেলায় মহাপ্রভু গোবিন্দ ঘোষের কাছে যায় মুখশুদ্ধি। গোবিন্দ সমস্ত দর্শনার্থী পুণ্যার্থী এবং তুমি তো আগের দিন বেশ কিছু সময় লাগিয়েছিলে, আজকে এত তাড়াতাড়ি কোথা থেকে আনলে? তখন গোবিন্দ ঘোষ বলে, মহাপ্রভু আপনি রাগ করবেন না, আমি গতকালই এনে রেখেছিলাম, কিছুটা সঞ্চয় করে রেখেছিলাম যে আজকে আপনি থাকবেন, তো দুপুরবেলায় আপনাকে মুখশুদ্ধি কী দেবো, সেই জন্য সঞ্চয় করে রেখেছিলাম। আর এটি শুনে মহাপ্রভু বলেন, হে গোবিন্দ, দেখেছো তোমার মধ্যে সঞ্চয় বোধ রয়েছে, আর এই সঞ্চয় বোধ যার মধ্যে থাকে সেই সঞ্চয় বোধ হচ্ছে একটি গোবিন্দ ঘোষ, তোমার মধ্যে সঞ্চয় মনোবৃত্তি রয়েছে, আর সঞ্চয় মনোবৃত্তি যার মধ্যে থাকে তাকে সংসার ধর্ম করতেই হবে, এটাই আমার আদেশ যে তুমি সংসার ধর্মই করবে। তখন গোবিন্দ ঘোষ দু চোখ ভরে কেঁদে মহাপ্রভুর পা জড়িয়ে ধরে বলছে, হে মহাপ্রভু,
আমি আপনার সঙ্গে যেতে চাই, আপনার ছত্রছায়ায় থাকতে চাই, আপনি আমাকে নিয়ে চলুন। আর এটি হচ্ছে সেই গোবিন্দ ঘোষের সমাধিস্থল। আর মহাপ্রভু তো তাকে নিয়ে যাবেন না, কারণ মহাপ্রভু তো তাকে একটা সাংসারিক ধর্ম গৃহস্থ জীবনের মধ্যেই তাকে নিয়োগ করবেন, এটিই মহাপ্রভুর আদেশ। গোবিন্দ ঘোষ যখন দেখলো মহাপ্রভু তাকে নিয়ে যাবে না, তখন সে মহাপ্রভুকে বলল, ঠিক আছে মহাপ্রভু, আপনি আমাকে যখন বলছেন গৃহস্থ জীবন পালন করতে, আমি সেই গৃহস্থ জীবনই পালন করব। তারপর মহাপ্রভু চলে গেল, বিদায় নিল। তারপর মহাপ্রভু সেই দুঃখে প্রত্যেক দিন গঙ্গার ঘাটে বসে কাঁদত। তারপরে স্নান করে আসার সময়, প্রত্যেক দিন স্নান করার সময় তার পায়ে একটি কষ্টি পাথর এসে লাগতো, আর তিনি প্রত্যেক দিন সেই পাথরটিকে দৌড়ে সরিয়ে দিত। তারপর একদিন মহাপ্রভু তাকে স্বপ্নাদেশ দেয় যে, হে গোবিন্দ, আমি প্রত্যেক দিন গঙ্গার ঘাটে তোমার পায়ের কাছে এসে থাকি, আর তুমি প্রত্যেক দিন আমাকে পা দিয়ে সরিয়ে দাও। তুমি ওই কষ্টি পাথরটি বাড়িতে এনে এই মন্দিরে প্রতিষ্ঠিতা করো, এটির নাম হবে গোপীনাথ। আর আমরা এখন যেটিকে দেখছি, এটি হচ্ছে সেই কষ্টি পাথরের গোপীনাথ ঘোষ ঠাকুরের হাতে নিজস্ব তৈরি প্রতিষ্ঠিতা মহাপ্রভু আদেশে। এই সেই গোপীনাথ মন্দির। ভক্তরা, তোমরা এই গোপীনাথ দর্শন করে ভাগ্যবান হও এবং অপরকে দেখতে সাহায্য করো ও ভাগ্যবান করো। এই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দাও, এই ইতিহাসটুকু জানার জন্য সকলের কাছে শেয়ার করে দাও। তারপরে গোবিন্দ ঘোষ বিয়ে করল, সংসার করল। তার কিছু বছর পরে একটি তার পুত্র সন্তান হলো, এবং তারই পরে কয়েক বছর পরে তার পত্নী এই দেহ ত্যাগ করলো, এই সংসার মায়া ত্যাগ করে চলে গেল। তাই এই শোক গোবিন্দ ঘোষ কাটিয়ে উঠতে পারছিল না। বেশ কয়েক বছর কেটে গেল এই শোক কাটাতে, মায়া কাটাতে। তারপরে একদিন গোবিন্দ ঘোষের পুত্রর নাম দিয়েছিল গোপীনাথ। আর তার বাড়িতে এখন বর্তমান দুটি গোপীনাথ, একটি হচ্ছে মন্দিরের গোপীনাথ আর একটি হচ্ছে তার পুত্র গোপীনাথ। একদিন গোবিন্দ ঘোষ তার একটি জরুরি কাজে বাইরে যান এবং ভোগ রান্না করে তার পুত্রকে বলে যান, গোপীনাথ, তুই আজকে ভগবানের ভোগটা দিয়ে দিস, ভগবানের ভোগ ধরিয়ে দিস। কিন্তু সে বলে চলে গেল। তারপরে গোবিন্দ ঘোষের ছেলে পুত্র গোপীনাথ ভগবানকে ভোগ দিল। ভোগ নিবেদন করার পরে যখন দেখছে ভগবান ভোগ নিচ্ছে না, ভোগ গ্রহণ করছে না, তখন গোবিন্দ ঘোষের পুত্র বালক সন্তান একটা লাঠি নিয়ে এসে রেগে গিয়ে বলে, ভগবান ঠাকুর, তুমি ভোগ নেও, আর না হলে বাবা আজ আমাকে এসে খুব মারবে। এরকম অনেকবার রিকোয়েস্ট করার পরেও লাঠি নিয়ে আসে ভগবানকে মারবে, যে ভগবান ঠাকুর, তুমি আমার হাতে ভোগ নাও, না হলে বাবা আমাকে এসে মারবে। এই ভারী যন্ত্রণায় পড়ে গেল গোপীনাথ ঠাকুর। যাই হোক, গোপীনাথ ঠাকুর স্বয়ং প্রকট হয়ে প্রসাদ গ্রহণ করলো, প্রসাদ খেলো। এমনকি ঘোষ ঠাকুরের ছেলেকেও বলে যে, তুমি কিন্তু বাবাকে বলবে যে ঠাকুর প্রসাদ পেয়েছে, এই বলবে, আর কিছু বলবে না। যদি তুমি বলো তাহলে তোমার মুখ দিয়ে রক্ত উঠে তুমি মারা যাবে। যাই হোক, এবার গোপীনাথ চলে গেল প্রসাদ গ্রহণ করে। তারপরে তার বাবা বাসুদেব ঘোষ আসলো। এসে যখন তার ছেলেকে বলল যে, গোপীনাথ, তুমি কি ঠাকুরকে ভোগ নিবেদন করেছিলে? তখন তার ছেলে বলছে, হ্যাঁ, ভোগ নিবেদন করেছি বাবা। তখন বলছে, তাহলে তুমি এক কাজ করো, প্রসাদটা নিয়ে আসো, আমরা একটু পাই, আমরা একটু গ্রহণ করি। তখন যখন তার বাবা বারবার বলছে, তখন তার পুত্র গোপীনাথ বলছে, প্রসাদ তো ঠাকুর খেয়ে নিয়েছে, ঠাকুর আমার হাতে ভোগ নিয়েছে, ঠাকুর বলেছে কাউকে বলতে না। এবার যেহেতু সে বলতে না করেছিল ঠাকুর, তাই আজ সে বলে ফেলেছে। তৎক্ষণাৎ তার ছেলেও এখানে মুখ দিয়ে রক্ত উঠে মৃত্যুবরণ করে। দেখো, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মৃত্যু নয়, এগুলো কিন্তু এরা সঙ্গে সঙ্গে ভগবানের চরণে আশ্রয় পেল। এগুলো হচ্ছে স্বর্গ প্রদান হওয়া, স্বর্গে যাওয়া, ভগবানের দর্শন পাওয়া। এখন গোবিন্দ ঘোষ স্ত্রীহারা ও পুত্রহারা শোকেই ভগবান গোপীনাথের ভোগ নিবেদন করাও বন্ধ করে দিয়েছেন, গোপীনাথের পুজো অর্চনা করাও বন্ধ করে দিয়েছেন। গোপীনাথ এখন গোবিন্দ ঘোষকে ঘুমন্ত অবস্থায় প্রত্যেক দিন স্বপ্নাদেশ দেন, হে গোবিন্দ, আমার খুব খিদা পেয়েছে, আমি ক্ষুধার্ত, তুমি আমায় কেন পুজো অর্চনা করছো না, কেন ভোগ নিবেদন করছো না? তখন গোবিন্দ ঘোষ বলে, আমি আর তোমার পুজো অর্চনা করবো না, ভোগ নিবেদন করবো না, তুমি আমার স্ত্রী নিয়ে নিয়েছো, তুমি আমার সন্তান নিয়ে নিয়েছো। তখন গোপীনাথ বলে, হে গোবিন্দ, তুমি কেন এত দুঃখ করছো, তুমি কেন এত কষ্ট পাচ্ছ? আর তোমার কিছু হলে তুমি মৃত্যুবরণ করলে তোমার তো শ্রাদ্ধ শান্তি আমি করবো, কারণ তোমার তো দুটি ছেলে, একটা তোমার পুত্র গোপীনাথ, আর আমি গোপীনাথ, আমি তোমার শ্রাদ্ধ শান্তি করবো।
এই করতে করতে আস্তে আস্তে যখন গোবিন্দভোগ গোপীনাথের আস্তে আস্তে পুজো অর্চনা করতে করতে যখন তারা অসুস্থ হয়ে পড়েন, বিছানা করতে হয়ে পড়েন, একদিন সকালবেলায় দেখা যায় দেখে দেখে গোবিন্দভোগ মৃত্যু হয়। তখন গ্রামের লোকজন সব ছুটে এসে তাকে ঘর থেকে ফিরে যায়। গ্রামের মধ্যে একটা অভিযোগের সামনে পড়ে যায় যে গোপীনাথের তো কেউ নেই, গোবিন্দ ঘোষের তো কেউ নেই, তাহলে গোবিন্দ ঘোষের সেবা শান্তি কে করবে? সেই মুহূর্তে একজন পুরোহিত ছিল, গোবিন্দ ঘোষ যখন অসুস্থ ছিল সেই পুরোহিত ওই গোপীনাথের মন্দিরে পুজো দিতেন, ভোগ নিবেদন করতেন। সেই সময় সেই পুরোহিত মন্দির খুলে গেট খুলে দেখেন, সেই বিরল দৃশ্য দেখেই তার গায়ের লোম খারাপ হয়ে যায় এবং গ্রামের লোকজন সব ছুটে এসে দেখে এক অবাক কাণ্ড। গ্রামের লোক সবাই এসে দেখে সেই মন্দিরের ভিতরে স্বয়ং গোপীনাথ ভগবান গলায় গামছা নিয়ে কাছা নিয়ে বসে আছে। একজন মারা গেলে যে শ্রাদ্ধ পরে যেই বেশে সেই বেশ ধারণ করে বসে আছে। ঠিক তারপরেই এই গোপীনাথের এই দৃশ্য দেখে গ্রামের সকল লোক উলুধ্বনি দিতে থাকে, আর আনন্দে এই উলুধ্বনি দেওয়ার পর থেকে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়ে যায় জাঁকজমকভাবে গোপীনাথ ধাম নামে। সেই থেকেই এই শ্রাদ্ধের দিনে জাঁকজমকভাবে এখানে প্রতি বছর হয় গোপীনাথ মেলা। ফাইনালি আমরা ঘুরে চলে আসলাম বিষ্ণুপ্রিয়া স্টেশনে, ট্রেন থেকে নামলাম। এখন বাজে রাত্রি 10:45। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই।